হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই পার্টে আমরা এটা করছি, সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি ফ্রম এম লক্ষ্মীকান্ত বই থেকে সিরিজটা কন্টিনিউ করছি। তো এটা আমাদের থার্ড চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা আমরা চারটে পার্টে স্প্লিট করব। তো প্রথম পার্টে যেটা আমাদের কিছু স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে, তো সেটা আলোচনা করব। তো স্যালিয়েন্ট ফিচার্স বলতে গেলে টোটাল 17টা বৈশিষ্ট্য রয়েছে। তো সেই 17টা বৈশিষ্ট্য যেটা অন্যান্য কনস্টিটিউশন থেকে ডিফারেন্ট, তো সেইগুলো আমরা আলোচনা করব। তো ফার্স্ট ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে এটা আমরা বলতে পারি যে ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে যে একটা রিটেন কনস্টিটিউশন, রিটেন অ্যান্ড লেন্থিয়েস্ট কনস্টিটিউশন, রিটেন অ্যান্ড লেন্থিয়েস্ট কনস্টিটিউশন। মানে রিটেন কনস্টিটিউশন হয় আর আনরিটেন কনস্টিটিউশন হয়, যেমন ব্রিটিশ কনস্টিটিউশন। তো ব্রিটিশ হচ্ছে কি, আমরা জানি ব্রিটিশ কনস্টিটিউশন হচ্ছে আনরিটেন, হোয়ারাস ইউএসের যে কনস্টিটিউশন সেটা কিন্তু রিটেন। তাহলে ইউএসের কনস্টিটিউশন রিটেন ঠিকই, ব্রিটিশ আনরিটেন, ঠিক আছে। কিন্তু ইউএসএতে মাত্র 7টা আর্টিকেল রয়েছে, অনলি 7 আর্টিকেল। ইউএসএতে অনলি 7 আর্টিকেল থাকছে, যেখানে কিনা আমরা অস্ট্রেলিয়াতে যদি বলি, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে 128 আর্টিকেল থাকে, চায়নাতে থাকছে 138 আর্টিকেল, আবার কানাডাতে থাকে 147 আর্টিকেলস। কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি দেখি আমরা, ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্ষেত্রে একটা প্রিএম্বল, প্রিএম্বল 395 আর্টিকেলস ছিল যখন তৈরি হয়, অর্থাৎ 26 নভেম্বর 1949-এর কথা বলা হচ্ছে, যে সময় কনস্টিটিউশনটা তৈরি হয়েছিল। তো তখন একটা প্রিএম্বল ছিল, 395টা আর্টিকেল ছিল, যেটাকে আমরা 22টা পার্টে স্প্লিট করেছিলাম, 22 পার্টস, এবং এর সাথে 8খানা শিডিউলস ছিল, 8 শিডিউলস ছিল। কিন্তু নাওয়ে ডেজ, বর্তমানে দাঁড়িয়ে বলতে পারি একটা প্রিএম্বল, ঠিক আছে, 8টার জায়গায় 12টা শিডিউলস তৈরি হয়েছে, এবং 395 আর্টিকেলসের জায়গায় আরও অনেক বেশি আর্টিকেলস হয়ে গেছে, গ্রেটার দেন 465। তো যেটা কি কিনা 25 পার্টসে এখন স্প্লিট করা যায়। তাহলে এটা একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে যে ভারতের এই কনস্টিটিউশন, সেটা কিনা রিটেন কনস্টিটিউশন এবং লেন্থিয়েস্ট কনস্টিটিউশন, মানে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে মানে বেশি যদি আমরা আর্টিকেলস কোনো কনস্টিটিউশনে আছে, সেটা বলা হয় ভারতীয় কনস্টিটিউশনে। তো এটার এরকম হওয়ার কারণ কি বলতে পারি না, 1 নম্বর বলতে পারি যে জিওগ্রাফিক্যাল, মানে এত জিওগ্রাফিক্যাল ভাস্ট, অ্যান্ড তার যেটা ডাইভার্সিটি, মানে জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটিটা সমস্ত জায়গাতে চেঞ্জ হয়, এই সমস্ত মানে ভারতেরই অনেক স্টেটে জিওগ্রাফিক্যাল বৈশিষ্ট্যটা আলাদা, সেই কারণে। হিস্টোরিক্যাল এভিডেন্স বলতে গেলে, হিস্টোরিক্যাল থেকে বলতে পারি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, তো সেখান থেকেই ম্যাক্সিমাম কনস্টিটিউশনের আইডিয়াগুলো নেওয়া হয়েছে, তো সেটা একটা কারণ। তারপরে হচ্ছে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলিতে আমাদের কিছু লিগাল লিউমিনারিজ পার্সনসদের, যে পার্সনসদের একসাথে থাকা, সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ক্ষেত্রে। তো সেইগুলো বেসিক্যালি আমরা বলতে পারি মেন রিজন যে ভারতের সংবিধান এত বড় হওয়ার পেছনে। তো এটা 1 নম্বর বৈশিষ্ট্য ছিল। দ্য সেকেন্ড বৈশিষ্ট্য বা সেকেন্ড ফিচার্স যেটা রয়েছে, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন নেওয়া হয়েছে ভ্যারিয়াস কান্ট্রির কনস্টিটিউশন থেকে, যে ইট বেসিক্যালি টেকেন ফ্রম ভ্যারিয়াস কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভ্যারিয়াস কনস্টিটিউশন অফ ওয়ার্ল্ড বলতে পারি। সেকেন্ড যেটা রয়েছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ borrowed from ভ্যারিয়াস সোর্সেস থেকে এটাকে বড় করা হয়েছে। ভ্যারিয়াস সোর্স বলতে গেলে যদি এখানে স্প্লিট করা হয়, যে স্ট্রাকচারাল আইডিয়া সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, সেটা বেসিক্যালি নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অ্যাক্ট থেকে নেওয়া হয়েছে। তারপরে রয়েছে ফিলোসফিক্যাল আইডিয়া বলতে গেলে আমাদের যেটাকে বলা হয় যে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস। তো এই দুটো যেটা কিনা নেওয়া হয়েছে আমাদের ইউএসএ থেকে। আর একটা হয় সেটা হচ্ছে পলিটিক্যাল আইডিয়া, সেই পলিটিক্যাল আইডিয়াটা নেওয়া হয়েছে আমাদের ব্রিটেন থেকে। তো এই হচ্ছে মেন ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো, যে স্ট্রাকচারাল, ফিলোসফিক্যাল অ্যান্ড পলিটিক্যাল। তার মধ্যে বেশিরভাগটাই নেওয়া হয়েছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। এছাড়া অনেক আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেটা কানাডা থেকে, জার্মানির কনস্টিটিউশন থেকে, বা আইরিশ কনস্টিটিউশন থেকে, বা যেটাকে বলা হয় সোভিয়েত রাশিয়া, বর্তমানে যেটা রাশিয়া নামে পরিচিত,
তো সেখান থেকে এবং সাউথ আফ্রিকা থেকে এরকম অনেক কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। তো বেশিরভাগটাই নেওয়া হয়েছে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। তো এটা হচ্ছে সেকেন্ড বৈশিষ্ট্য, যেটা মানে ওয়ার্ল্ডের অন্যান্য যে সমস্ত কনস্টিটিউশনের থেকে, অন্যান্য দেশের কনস্টিটিউশনের থেকে ডিফারেন্ট বৈশিষ্ট্য, যেটা সমস্ত কনস্টিটিউশন বিভিন্ন কান্ট্রি মানে মোর দ্যান 60 কান্ট্রিজ থেকে নেওয়া হয়েছে পার্ট পার্ট করে। তো এর পরের যে বৈশিষ্ট্য রয়েছে থার্ড পয়েন্টে, সেটা হচ্ছে যে ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। তাহলে এটার মাধ্যমে বলা হচ্ছে যে রিজিড কথাটা মানে কি, যেটা খুব স্ট্রং হয়, যেটাকে ইজিলি ব্রেক করা যায় না। তাহলে এখানে রিজিডিটি মানে হচ্ছে যে মানে কোনো কনস্টিটিউশনকে যখন অ্যামেন্ড করতে হবে, অ্যামেন্ড করার সময় অ্যামেন্ড হচ্ছে বাই এ স্পেশাল প্রসিডিওর। অ্যামেন্ড করার জন্য স্পেশাল প্রসিডিওর দরকার হয়, যেটা কিনা আমাদের রয়েছে ইউএসএতে কোনো একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে বা কোনো একটা কিছুকে অ্যামেন্ড করতে হবে, তো সেটার জন্য একটা স্পেশাল প্রসিডিওর দরকার হয়, যেটা ইউএসএতে হয়। আর ফ্লেক্সিবল মানে কি খুব ইজিলি। তাহলে ফ্লেক্সিবল বলতে গেলে যেটা অ্যামেন্ড হচ্ছে বাই এ সিম্পল প্রসিডিওর, মানে তার জন্য কোনো আলাদা কোনো এক্সট্রা কোনো প্রসিডিওর দরকার হবে না, যেটা কিনা ইউকে মানে ব্রিটেনের ক্ষেত্রে। তাহলে বলা যেতে পারে যে ব্রিটেনের ক্ষেত্রে ফ্লেক্সিবল যেহেতু, তাহলে ইজিলি ওটাকে কনস্টিটিউশনটাকে অ্যামেন্ড করা যেতে পারে। কিন্তু ইউএসের ক্ষেত্রে এতটাই টাফ, এতটাই রিজিড, যে যেটাকে একটা স্পেশাল প্রসিডিওর দরকার হয়ে থাকে, মানে সিম্পলভাবে সিম্পল ওয়েতে সেটাকে চেঞ্জ করা সম্ভব নয়। কিন্তু ইন্ডিয়ার কনস্টিটিউশন যেটা, সেটা আমরা বলতে পারি যে ভারতের কনস্টিটিউশন হচ্ছে নাইদার রিজিড নর ফ্লেক্সিবল বাট এ সিনথেসিস অফ বোথ। অর্থাৎ ভারতের কনস্টিটিউশন রিজিডও বলা যাবে না, ফ্লেক্সিবলও বলা যাবে না, কিন্তু এটাকে আমরা বলতে পারি যে সিনথেসিস অফ বোথ। অর্থাৎ এইখানে কীরকম হয়, এইখানে যে মানে অ্যামেন্ড করার জন্য দুটো প্রসিডিওর থাকে, একটাকে বলা হয় স্পেশাল মেজরিটি। কথাটার মানে হচ্ছে, স্পেশাল মেজরিটি হচ্ছে যে কোনো একটা মানে যে কোনো একটা আমরা যদি লোকসভা বলি বা রাজ্যসভা বলি, তো যে কোনো একটা কক্ষতে কী করা হবে না, যে কোনো একটা কক্ষে তার যত মেম্বার রয়েছে, মানে 2/3 অফ দ্য মেম্বার, তার একটা প্রেজেন্ট এবং ভোটিং দরকার, প্রেজেন্ট অ্যান্ড ভোটিং অ্যান্ড মোর দ্যান, প্লাস এটার সাথে দরকার মোর দ্যান 50% বা হাফ অফ দ্য টোটাল মেম্বার্স অফ দ্যাট, ওই কক্ষটার টোটাল মেম্বার্স। তো এটা হচ্ছে আমাদের স্পেশাল মেজরিটির মাধ্যমে অ্যামেন্ড করা হয়। কিছু কিছু ক্ষেত্রে সিম্পল মেজরিটির মাধ্যমেও করা হয়। আরেকটা প্রসিডিওর থাকে যেটা হচ্ছে স্পেশাল মেজরিটি থাকলো তার সাথে কি করা হয় না, যেটা কিনা র্যাটিফাইড হচ্ছে, মানে অনুমতি বা একটা সমর্থন জানাচ্ছে, অনুমতি নয় সমর্থন জানাচ্ছে বাই স্টেট লেজিসলেচার্স। তো সেটা একটা পয়েন্টস হয়, স্টেট লেজিসলেচার সেখানে সম্মতি জানাবে, কতগুলো স্টেট, 50%, মোর দ্যান 50% স্টেট। তাতে যদি কোনো একটা বা দুটো স্টেট সম্মতি নাও জানায় তাহলেও কোনো প্রবলেম হয় না। তা এইভাবে ভারতের যে অ্যামেন্ডমেন্টগুলো কনস্টিটিউশনের ক্ষেত্রে সেটা অ্যামেন্ড করা হয়। তো যেটা কিনা কেশবানন্দ ভারতী কেস 1973-তে বলা হয়, কেশবানন্দ ভারতী কেস, সেখানে এটা একটা মানে কনক্লুশনে আসা হয়েছিল যে কেশবানন্দ ভারতী কেসের মাধ্যমে বলা হচ্ছে যে ভারতের মানে কনস্টিটিউশন পার্লামেন্টের রাইট আছে আন্ডার আর্টিকেল 368 যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে, কিন্তু সেটা বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ করে নয়। তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা কিনা কেশবানন্দ ভারতী কেস, যখন আমরা কেসগুলো নিয়ে স্টাডি করব তো তখন এগুলোকে আলাদা করে আরও ডিটেলসে স্টাডি করা হবে। তো ঠিক আছে, এর পরের পার্টে আরও যে পয়েন্টসগুলো আছে সেগুলো দেখা যায়। পরের বৈশিষ্ট্যগুলো দেখা যাক। 4 নম্বর পয়েন্টে যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে আমাদের ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস। এটার মানে হচ্ছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটা হচ্ছে ফেডারেলিজম কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, কোনো ক্ষেত্রে একটা ইউনিটারি ব্যাপার থাকে, মানে ফেডারেলিজম থাকছে আবার ইউনিটারিও থাকে। ইউনিটারি মানে যেখানে কিনা নন ফেডারেলিজম বলা হয়। তো সেই কারণে কিছু কিছু ক্ষেত্রে এটাকে বলা হয়ে থাকে বেসিক্যালি কোয়াসি ফেডারেলিজম বলা হয়, যেটা বলেছে আমাদের কেসি হোয়ার হচ্ছে কোয়াসি ফেডারেলিজম বলেছেন। তারপরে হচ্ছে কোঅপারেটিভ ফেডারেলিজম, সেটি কে বলেছেন,
কোঅপারেটিভ ফেডারেলিজম বলেছেন গ্রেনেভিল অস্টিন, অ্যান্ড ফেডারেলিজম উইথ সেন্ট্রাল টেন্ডেন্সি, একটা সেন্ট্রাল টেন্ডেন্সি থাকছে যেটা আমাদের বলেছে আইভরি জেনিংস। তো এই হচ্ছে পয়েন্টস। তো এরপরে আমাদের জানতে হবে যে ফেডারেলিজম মানে কোন কোন ক্ষেত্রে ফেডারেলিজম রয়েছে, কোন কোন ক্ষেত্রে ইউনিটারি বা নন ফেডারেলিজম স্ট্রাকচার রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্ষেত্রে। তো ফেডারেলিজম কিছু পয়েন্টসের ক্ষেত্রে রয়েছে, সেটা হচ্ছে আমাদের টু গভর্নমেন্ট, যেখানে ডুয়াল গভর্নমেন্ট ব্যাপারটা থাকছে, বাইক্যামেরালিজম, তারপরে রয়েছে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট, এই ক্ষেত্রে থাকবে। তারপরে রয়েছে আমাদের রিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে থাকে। তারপরে রয়েছে আমাদের রিজিডিটির ক্ষেত্রেও এটা থাকবে। তারপরে রয়েছে সুপ্রিমেসি আরেকটা হয়ে থাকে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশন। তো ইউনিটারি মানে হচ্ছে একটা স্ট্রং সেন্টার থাকবে। ইউনিটারি বলতে কি বোঝাচ্ছে, একটা স্ট্রং সেন্টার থাকলো, এইখানে থাকবে আমাদের যেটা এখানে হয়েছিল যেটা আমাদের এখানে রিজিডিটি, তাহলে এখানে হবে ফ্লেক্সিবিলিটি থাকছে, দেন এখানে আর রয়েছে সুপ্রিমেসি বা ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশন, এখানে থাকবে ইন্টিগ্রিটি কনস্টিটিউশন, সিঙ্গেল কনস্টিটিউশন। তাহলে এই পয়েন্টসগুলো বেসিক্যালি আমাদের ইউনিটারি টেন্ডেন্সির মধ্যে পড়ছে। তো এইগুলো হচ্ছে পয়েন্টস। এছাড়া হচ্ছে কিছু এমার্জেন্সি যখন প্রোভাইড করা হয়, এমার্জেন্সির ক্ষেত্রে তখনও আমাদের ফেডারেলিজম ব্যাপারটা থাকছে না, তখন শুধুমাত্র ইউনিটারি বা নন ফেডারেলিজম কাজ করছে। আর তারপরে রয়েছে যে যখন গভর্নরকে নিয়োগ করা হয়, গভর্নর অ্যাপয়েন্টেড বাই সেন্টার্স, তো সেটাও আমাদের ইউনিটারি বৈশিষ্ট্যর মধ্যেই কাজ পড়ছে এটা। তো এটা ছিল 4 নম্বর পয়েন্ট। এর পরের যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 5th পয়েন্ট যেটা রয়েছে সেটাকে বলা হয় পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। অর্থাৎ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এটার মধ্য দিয়ে বলতে চাইছে দুরকম হয়, একটা হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, একটা প্রেসিডেন্সি হয়। তো প্রেসিডেন্সি যেটা কিনা আমাদের ইউএসএতে বলা হয়, অ্যান্ড পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট সেটা হচ্ছে আমাদের ইউকেতে, পার্লামেন্টারি ফর্ম হচ্ছে ব্রিটেন থেকে। তো বেসিক্যালি ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এবং সেটা কিন্তু মানে ব্রিটেনের কনস্টিটিউশনের মতো এতটা সুপ্রিম পাওয়ার নেই। তো এখানে যে বৈশিষ্ট্যগুলো থাকে, সেই বৈশিষ্ট্যগুলো কী কী বলা হয়, যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের 1 নম্বর বলছে যেটা যে মেজরিটি রুল কাজ করে। 2 নম্বর বলছে যে প্রেজেন্স অফ বোথ রিয়েল এক্সিকিউটিভ অ্যান্ড নমিনাল এক্সিকিউটিভ, দুজনেই প্রেজেন্স থাকছে। তারপরে 3 নম্বর পয়েন্টে বলা যেতে পারে যে কালেকটিভ রেসপন্সিবিলিটিস অফ এক্সিকিউটিভস টু দ্য লেজিসলেচার্স, কালেকটিভ রেসপন্সিবিলিটি থাকছে এক্সিকিউটিভসদের লেজিসলেচারে। 4 নম্বর পয়েন্টসে রয়েছে যে মেম্বার অফ মিনিস্ট্রিজ আর দ্য মেম্বার অফ লেজিসলেচার্স, এটা একটা পয়েন্টস। 5 নম্বর বলা হয় যে ডিসলিউশন অফ লোকসভা, আরেকটা হয় যেটা কিনা লিডারশিপ পাওয়ার অফ প্রাইম মিনিস্টার অ্যান্ড স্টেটের ক্ষেত্রে চিফ মিনিস্টার। তো এই হচ্ছে পয়েন্ট। তো সেইখান থেকে বলা যায় পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। তো ইন্ডিয়ার ক্ষেত্রে, ইন্ডিয়া বা ব্রিটেনের ক্ষেত্রে সেখানে বলা হয় যে মানে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টটাকে বেসিক্যালি বলা হয়ে থাকে যে প্রাইম মিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্ট। মানে পলিটিক্যাল সায়েন্টিস্টরা এটাই বলেছে যে প্রেসিডেন্সি মানে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টটাকে বলা হয় প্রাইম মিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্ট, কেননা আমাদের দেশে প্রাইম মিনিস্টারের যে পাওয়ার তার হিসাব করে বলা যায় যে সেটাকে প্রাইম মিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্টই বলা হয়। তো এটা ছিল 5 নম্বর পয়েন্ট।
এরপরের যে আরও ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যেটা রয়েছে অর্থাৎ সিক্সথ প্রপার্টি যেটা আছে সেটা হচ্ছে মিক্সচার অফ বোথ পার্লামেন্ট sovereignty and judicial supremacy তাহলে এই দুটো একসাথে কীরকম পার্লামেন্টারি সোভিরেন্টি মানে হচ্ছে যেটা পার্লামেন্টের একটা ক্ষমতা, যেটা পার্লামেন্ট সে তার অ্যামেন্ডমেন্ট করছে রুলগুলোকে। পার্লামেন্ট কী করছে না, পার্লামেন্ট অ্যামেন্ড করছে সেই সমস্ত রুলগুলোকে, যেটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 368-এ বলা হচ্ছে। তো পার্লামেন্ট কী করতে পারে, সমস্ত রকম রুলগুলোকে চাইলে সে অ্যামেন্ড করতে পারে, বেসিক স্ট্রাকচারটাকে একই রেখে পার্লামেন্ট রুলগুলোকে অ্যামেন্ড করতে পারে। জুডিশিয়াল সুপ্রিমেসি বলতে গেলে সুপ্রিম কোর্ট যেটা রয়েছে, সুপ্রিম কোর্ট তার মাধ্যমে জুডিশিয়াল রিভিউ যে প্রপার্টি রয়েছে, জুডিশিয়াল রিভিউ, সেই জুডিশিয়াল রিভিউয়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট অ্যানালিসিস করবে যে ওই লগুলো কনস্টিটিউশনাল অর নট, কনস্টিটিউশনাল হবে না কনস্টিটিউশনাল হবে না, মানে আনকনস্টিটিউশনাল হবে। তো এই হচ্ছে দুটো প্রপার্টি যেটা কিনা মিক্সচার অফ পার্লামেন্টারি সোভিরেনিটি অ্যান্ড জুডিশিয়াল সুপ্রিমেসি, যেটা কিনা পার্লামেন্ট এবং সুপ্রিম কোর্ট দুটোরই প্রপার্টিটাকে বোঝাচ্ছে। এর পরের পার্টে আমরা আরও ইম্পর্টেন্ট ফিচার্সগুলো দেখব। পরের বৈশিষ্ট্যগুলো দেখা যাক। পয়েন্টস নাম্বার 7 যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি। ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি বলতে গেলে এখানে যেটা বলছে যে আমাদের দেশের মধ্যে যেটা রয়েছে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে যেটা কিনা হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল বলা হয়, হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল। তো আমরা এখানে সব থেকে মানে হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল এটাকে বলা হচ্ছে। তো এখানে আমরা যত রকমের মামলা হয় আমরা করতে পারি। তো এখানে সুপ্রিম কোর্টই হচ্ছে আমাদের বলা যেতে পারে যে গ্যারেন্টার। সুপ্রিম কোর্ট হচ্ছে গ্যারেন্টার অফ ফান্ডামেন্টাল রাইটস অফ সিটিজেন্স, ফান্ডামেন্টাল রাইটস অফ সিটিজেন্স, তাহলে গ্যারেন্টার অফ ফান্ডামেন্টাল রাইটস অফ সিটিজেন্স, এবং আমাদের কনস্টিটিউশনের গার্ডিয়ান বলতে পারি। তো কনস্টিটিউশনের গার্ডিয়ানকে সুপ্রিম কোর্ট। তো এই কারণে এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি বডি বলতে পারি। তো এটার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের নিচে রয়েছে আমাদের হাইকোর্ট, তার নিচে রয়েছে আমাদের ডিস্ট্রিক্ট কোর্ট যে সমস্তগুলো রয়েছে। তো মানে দেওয়ানি মামলার ক্ষেত্রে বা ফৌজদারি মামলার ক্ষেত্রে যে সমস্ত সেশন কোর্ট, যেগুলো যখন নাম চেঞ্জ হয় খালি, তো এগুলো হচ্ছে পয়েন্টস। তো ওগুলো আমরা আলাদা করে যখন কোর্টস পড়বো তখন ওগুলো আলোচনা করব। তো সুপ্রিম কোর্ট যেটা সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি। আনলাইক ইউএসএর ক্ষেত্রে যেরকম রয়েছে আমাদের যে স্টেটের জন্য এক ধরনের জুডিশিয়ারি রয়েছে আর সেন্ট্রালের জন্য একরকম, সেটা আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে নয়। কারণ ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে যে একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড, মানে একটা সেন্ট্রাল ব্যাপার এখানে থাকছে। তো এটা ছিল 7th পয়েন্ট। এরপরে 8 নম্বর পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস। তো ফান্ডামেন্টাল রাইটস আলাদা চ্যাপ্টার থাকবে, ডিপিএসপি আলাদা চ্যাপ্টারে থাকবে, কিন্তু এখানে জাস্ট এই ফিচার্সগুলো ইন শর্ট আলোচনা করা হচ্ছে। যেমন বলছে ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ এই ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে ইনিশিয়ালি যেটা ছিল 7টা ফান্ডামেন্টাল রাইটস ছিল, তার মধ্যে যেটা কিনা রাইট টু প্রপার্টি, তো সেই রাইট টু প্রপার্টি এটা কিনা আমাদের 31 নম্বরে ছিল। তো সেটা 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978-এর মাধ্যমে ওটাকে কী করা হয় না বের করে দেওয়া হয়। তো তারপরে টোটাল ফান্ডামেন্টাল রাইটসের সংখ্যা এখন 6টা। তো সেইগুলো কী কী, এটা কিনা আর্টিকেল নাম্বার 12 থেকে 35-এর মধ্যে বিলং করে। একটা হচ্ছে যে রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট টু ইকুয়ালিটি হচ্ছে আমাদের যেটা 12 নম্বরে ডেফিনেশন এই সমস্ত থাকবে। তো এটা হচ্ছে 14 থেকে 18, এটা থাকছে 19 থেকে 22 রাইট টু ফ্রিডম। তারপরে রয়েছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, মানে শোষণের বিরুদ্ধে, সেটা থাকবে 23 থেকে 24। এরপরে হয় যে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, যেটা কিনা থাকছে 25 থেকে 28। তারপরে হয় কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, যেটা আমাদের 29 থেকে 30। 31টা রিপিল হয়ে গেছে রাইট টু প্রপার্টি। আরেকটা থাকে যে
রাইট টু রেমিডিস, রাইট টু রেমিডিস, যেটা কিনা আর্টিকেল 32। তো এইভাবে আপ টু 35 পর্যন্ত সেটা আমাদের ডিসকাস করছে অ্যাবাউট ফান্ডামেন্টাল রাইটস, যেটা কিনা জাস্টিকেবল, মানে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে এটা বিচার করা হয়ে থাকে। এর পরের যে পয়েন্টস আছে যেটা কিনা আদালতে বিচারযোগ্য নয়, সেটা হচ্ছে আমাদের ডিপিএসপি, হুইচ ইজ নোন অ্যাজ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি সেটা হচ্ছে আমাদের আদালতে বিচারযোগ্য নয়, এবং এটার ক্ষেত্রে 36 থেকে 51 পয়েন্টসের মধ্যে বলা হয় অ্যান্ড নন জাস্টিকেবল। তো এখানে আপাতত আমরা এটুকুই মনে রাখি, ডিপিএসপি আলাদা চ্যাপ্টার থাকবে, তখন ওটা আরও ব্রডলি ডিসকাস করা হবে। আরেকটা হয় সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস। তো এটাও কিনা আমাদের 1976-এ অর্থাৎ 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1976-এ শরণ সিং কমিটির দ্বারা এটা গঠন করা হয়। শরণ সিং কমিটির দ্বারা এটা গঠন করা হয়। তো যেটা কিনা আমাদের 51A-তে রয়েছে, 51A-তে রয়েছে, বা বলতে পারি আমরা পার্ট 4A-তে রয়েছে। 51A পার্ট 4A ফান্ডামেন্টাল ডিউটিস। তো আগে যেটা ছিল 10টা ছিল ফান্ডামেন্টাল ডিউটিস, পরে সেটা আবার 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 যখন ওটা অ্যাড করা হয়েছে আরেকটা 11 নম্বর ফান্ডামেন্টাল ডিউটিস, যেটাকে বলা হয় যে 6 থেকে 14 বছরের চিলড্রেনদের কী করা হবে, যে 6 থেকে 14 বছর বয়সের সবাইকে এডুকেশন ফ্রিতে দিতে হবে। তো এইটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসের 11th, যেটা কিনা 11th পয়েন্ট, অর্থাৎ 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 2002-এ যেটা অ্যাড হয়েছে। তো এটাও হচ্ছে নন জাস্টিকেবল, এটাও আদালতে গ্রহণযোগ্য হয় না, এবং ডিপিএসপিও আদালতে গ্রহণযোগ্য হয় না। তো এটা হচ্ছে 10 নম্বর পয়েন্ট। এরপরে আরও যে সমস্ত পয়েন্টসগুলো রয়েছে, যেমন 1 নম্বর রয়েছে যে সেকুলার স্টেট। 11th পয়েন্ট যেটা রয়েছে এখানে যে সেকুলার, এটা বলা হয় যে ভারতবর্ষের ক্ষেত্রে যে যদিও অনেক রকমের রিলিজিয়ন এর মানুষজন এখানে বসবাস করে, যে মাল্টি রিলিজিয়ন বলতে পারি ইন্ডিয়াকে, কিন্তু তা হলেও এখানে কোনো সেন্টার থেকে কোনো মানে ধর্ম আলাদা নেই যে এই ধর্মটা হচ্ছে আমাদের সবাইকে মেনে চলতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই এখানে। তো পার্টিকুলার কোনো রিলিজিয়াস ফরমেশন বা রিলিজিয়াস কিছু বৈশিষ্ট্য এখানে নেই, তো সেই কারণে এটাকে আমরা সেকুলার স্টেট বলতে পারি। আর এটা কি করছে, বরং আগে যেটা ছিল কমিউনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ লেজিসলেচার্সের ক্ষেত্রে আমাদের মুসলিমসের আলাদা সিট ছিল, তারপরে আবার সেটাকে 1909, 1919 আর 1935, তো যেটা কিনা 1909 প্রথম মুসলিমদের জন্য ছিল, তারপরে কি করা হলো, মুসলিমদের পরে পরে অ্যাংলো ইন্ডিয়ান, শিখ, ইন্ডিয়ান খ্রিশ্চান সবার ক্ষেত্রে থাকলো। 35 আবার কি করা হলো, মানে ওয়ার্কার সেকশন যারা বা ওমেনদের জন্য আলাদা করে সিট থাকলো। তো সেই কমিউনাল রিপ্রেজেন্টেশনটাকে পরে পরে ওটা কি করা হলো, অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেটাকে ডিলিট করা হলো। তো এটা ছিল আমাদের 11 পয়েন্ট, যেটা কিনা সেকুলার স্টেট বলা হয়। তার মানে কোনো পার্টিকুলার মাল্টি রিলিজিয়ন থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা রিলিজিয়নের প্রতি একটা মানে সেম রেসপেক্ট, অল রিলিজিয়ন গেট সেম রেসপেক্ট। তো এটা হচ্ছে এখানের পয়েন্ট, কোনো পার্টিকুলার রিলিজিয়নের যে প্রপার্টি মেনে চলতে হবে সেরকম কোনো ব্যাপার আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে নেই। তো এটা ছিল আমাদের 11 পয়েন্ট। এরপরে রয়েছে এটা যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। 12 পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। তার মানে হচ্ছে এখানে ভোটিংয়ের জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্ষেত্রে এটা অ্যাডপ্ট করছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ ভোটিং সিস্টেমের জন্য অন দ্য বেসিস অফ লোকসভার ক্ষেত্রে অ্যান্ড স্টেট লেজিসলেচার অ্যাসেম্বলিজ, যেটা মানে বিধানসভা, স্টেট লেজিসলেচার অ্যাসেম্বলিজ। তাহলে এইখানে যখন ভোটিং করা হবে, তো সেইখানে বলা হচ্ছে আমাদের 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা কিনা 1989-এ, যেটা কিনা আগে আমাদের 21 বছর এজ ছিল, তো সেই 21 থেকে এখন 18 বছর কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এনি পারসনস যাদের এজটা হচ্ছে গ্রেটার দেন 18, তারা কি করতে পারবে না, সেমভাবে ভোট দিতে পারবে। কোনো সেখানে কোনো রকম রিলিজিয়ন, সেক্স, কাস্ট, ওয়েলথ, রেস বা লিটারেসি ইত্যাদি কিছু দেখা হবে না। তো এই হচ্ছে পয়েন্টস, যেটা কিনা আমাদের ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ এর পয়েন্টটা রয়েছে। এর পরবর্তী পয়েন্টস যেটা আছে 13 পয়েন্টস, সেটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ পয়েন্টটা কীরকম,
সিঙ্গেল সিটিজেনশিপ বলছে যেমন ইউএস এর ক্ষেত্রে কি হয়ে থাকে না, স্টেটের জন্য এক ধরনের সিটিজেনশিপ পায় আর সেন্ট্রাল থেকে একটা আসে, তার মানে টোটাল আলটিমেট দুটো সিটিজেনশিপ এখানে ফলো করছে। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে একটা সিঙ্গেল সিটিজেনশিপ থাকে, মানে স্টেট থেকে কোনো আলাদা সিটিজেনশিপ ব্যাপারটা থাকছে না। হতে পারে সে বিভিন্ন স্টেটে বিলং করতে পারে, কিন্তু আমাদের সবাই একটাই সিটিজেন, উই আর দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, তো আমরা ইন্ডিয়ান এটাই বলতে পারি। তো এখান থেকে সিঙ্গেল সিটিজেনশিপ পয়েন্টের মধ্যে এটাই আমাদের মনে রাখতে হবে। ইউএস এর ক্ষেত্রে যেরকম স্টেটের একটা পাওয়ার পাচ্ছে বা সেন্ট্রাল থেকে একটা, মানে ডুয়াল সিটিজেনশিপ ব্যাপারটা আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে নেই। তবে কিছু কিছু স্টেট রয়েছে, যেমন জম্মু কাশ্মীরের ক্ষেত্রে যখন তৈরি হয়, এখন কি হয়েছে সেটা বলছি না, ওটা আলাদা প্যারাতে আসবে। তো জম্মু কাশ্মীরের ক্ষেত্রে বা কিছু ট্রাইবাল স্টেটস রয়েছে, তো সেইখানে কি হয় না, সিঙ্গেল সিটিজেনশিপ নয়, তাদের ক্ষেত্রে স্পেশাল প্রভিশনস রয়েছে। তো সেগুলো আমরা পরে আলাদা চ্যাপ্টারে যখন চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব তখন ওগুলো ডিসকাস করব। তো এরপরে যেটা রয়েছে 13-এর পর, সেটা হচ্ছে আমাদের ইনডিপেন্ডেন্ট বডিজ। ইনডিপেন্ডেন্ট বডিজ 14th নম্বর পয়েন্ট আছে এখানে, সেটা আসছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট বডিজ। তো ইন্ডিপেন্ডেন্ট বডিজ বলতে গেলে এখানে যে এক্সিকিউটিভ বা লেজিসলেটিভ অর্গান, লেজিসলেটিভ এই সমস্ত যে অর্গানগুলো, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত বা জুডিশিয়াল, তো এই যে ডিপেন্ডেন্ট বডিজগুলো রয়েছে শুধু সেটাই নয়, এর প্যারালেলি আমাদের ইন্ডিপেন্ডেন্ট কিছু বডিজও রয়েছে। তো ইন্ডিপেন্ডেন্ট বডিজের মধ্যে 1 নম্বর বলা যেতে পারে ইলেকশন কমিশন রয়েছে, তারপরে রয়েছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, তারপরে রয়েছে ইউপিএসসি, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, এগুলো। তাহলে এদের কাজ কী কী, এগুলো সব হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বডিজ। এদের স্যালারি কোথা থেকে দেওয়া হয়, কনসলিডেটেড ফান্ড থেকে দেওয়া হয়। কনসলিডেটেড ফান্ড কি সেটা আলাদা চ্যাপ্টারে ডিসকাস করা হবে। তো কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে এদের স্যালারি দেওয়া হয়। ইলেকশন কমিশন বলতে গেলে যে আমাদের পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচার এবং যে সমস্ত প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ইলেকশনগুলো, সেগুলো ফেয়ারলি এবং ফ্রিলি করার জন্য ইলেকশন কমিশন সেটা দেখাশোনা করে। অডিট রিলেটেড ব্যাপার সেন্টার এবং স্টেটের ক্ষেত্রে সেটা দেখাশোনা করছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। ইউপিএসসির ক্ষেত্রে মানে ফেয়ারলি কোনো এক্সাম, মানে হাইয়েস্ট যে এক্সাম সেটা কন্ডাক্ট করার জন্য সেন্ট্রালের ক্ষেত্রে সেটা হচ্ছে ইউপিএসসি। আর স্টেট পাবলিক সার্ভিস কমিশন একটা পার্টিকুলার কোনো স্টেটের ক্ষেত্রে বা জয়েন্টলি এক্সাম কন্ডাক্ট করার ক্ষেত্রে 2-3টে স্টেটের মধ্যে, তো সেটাও আমাদের কার হাতে থাকছে, ফেয়ারলি করার জন্য স্টেট পাবলিক সার্ভিস কমিশনের হাতে থাকছে। এরপরে যেটা থাকছে 15 পয়েন্ট, সেটা হয় এমার্জেন্সি যখন আসে, ন্যাশনাল এমার্জেন্সি হোক বা এই পয়েন্টসগুলো, যে 15 পয়েন্টে থাকছে আমাদের এমার্জেন্সি কেস। তাহলে এমার্জেন্সিতে আমাদের 3টে পয়েন্টস মনে রাখতে হবে, আর্টিকেল 352, 356 অ্যান্ড 365, আর একটা হয় 360। তো তখন কি হয় না, তখন আমাদের নর্মালি যেটা হয় যে আমাদের ফেডারেলিজম যে ক্ষেত্রে থাকছে, ফেডারেলিজম সেটা কি হয়ে যায়, ফেডারেলিজম থেকে তখন ইউনিটারি ব্যাপার চলে আসে, কেননা তখন সেন্ট্রালের রুল আসে। আর্টিকেল নাম্বার 352, এটা হচ্ছে সব আর্টিকেলগুলো ডিসকাস করা হচ্ছে। আর্টিকেল 352 বলতে গেলে সাপোজ এক্সটার্নালি কোনো এগ্রেশন হলো বা ওয়ার হলো যেটাকে বলছে, ওয়ার বা আর্মড রিভিলিয়ন ইত্যাদি সমস্ত ক্ষেত্রে আমাদের প্রেসিডেন্টের রুল থাকবে, মানে সেন্টার তখন কন্ট্রোল করবে। তো সেটা হচ্ছে আর্টিকেল 352। এরপরে এটাকে বলা হয় আমাদের ন্যাশনাল এমার্জেন্সি, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে যখন মানে স্টেট কোনো কন্ট্রোল করতে পারছে না, তো তখন আমাদের সেন্ট্রাল থেকে স্টেটটা কন্ট্রোল করা হবে। তো সেটাকে আমরা ন্যাশনাল এমার্জেন্সির মধ্যে রাখছি। আর 360 যেটা, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। তো এগুলো নিয়ে আমাদের চ্যাপ্টারে যখন এমার্জেন্সি চ্যাপ্টার থাকবে তখন এটাকে আরও ডিটেলসে পড়া হবে। এটা জাস্ট একটা বেসিক আইডিয়া দেওয়া হচ্ছে এমার্জেন্সি পয়েন্টটা সম্পর্কে। এরপরে যেটা রয়েছে 3 tier গভর্নমেন্ট, যে ইনিশিয়ালি এই 3 tier গভর্নমেন্ট বলে কোনো পয়েন্ট ছিল না, আর এখানে ফেডারেলিজম কথাটাও কনস্টিটিউশনে কোথাও উল্লেখ নেই। এরপরে 16 পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 3 tier গভর্নমেন্ট। তো 3 tier গভর্নমেন্ট বলতে গেলে আমাদের পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি, অর্থাৎ যেগুলো আমাদের লোকাল বডি মিউনিসিপ্যালিটি, তো সেইগুলো পার্ট 9 এবং এখানে হচ্ছে 9A, এটা পঞ্চায়েত হচ্ছে 9 আর এটা হচ্ছে 9A, সেগুলোতে অ্যাড করা হয়েছে 3 tier গভর্নমেন্ট। এটা পড়া হবে 1992-তে 72 আর
সরি 73 অ্যান্ড 74 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এগুলোকে করা হয়েছে। তো এর পরের পার্টে যেটা রয়েছে এগুলো আলাদা চ্যাপ্টারে ডিসকাস করা হবে। এরপরে আরেকটা রয়েছে কোঅপারেটিভ সোসাইটিস। কোঅপারেটিভ সোসাইটিস, তাহলে কোঅপারেটিভ সোসাইটিস বলতে গেলে এটা আমাদের 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011 এটা করা হয়েছে কোঅপারেটিভ সোসাইটিস, যেটা কিনা 9B। তাহলে এখান থেকে বলতে চাইছে যে ইট মেড দ্য কোঅপারেটিভ সোসাইটিস ইন এ স্টেট, সেটা একটা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছে। ইট মেড কোঅপারেটিভ সোসাইটিস, ইট ইজ এ ফান্ডামেন্টাল রাইট, যেটা কিনা আর্টিকেল 19কে ডিসকাস করছে। তারপরে এটা একটা ডিপিএসপি অ্যাড করে, সেটা আমাদের 39B-তে রয়েছে। তো সেই ডিপিএসপি আর্টিকেল 39-এ রয়েছে। তো সেখানে এটা বলছে যে প্রমোশন অফ কোঅপারেটিভ সোসাইটিস, যেটা কিনা আর্টিকেল 39-এ ডিসকাস করা হচ্ছে। আরেকটা পয়েন্ট বলা হয় যেটা আমাদের 9B-তে এটা বলেছে, তো যেখানে কিনা অ্যাড করা হচ্ছে কোঅপারেটিভ সোসাইটিস, যেটা 243 ZH থেকে 243 ZT অবধি ডিসকাস করা হয়। তো এরপরে এগুলো আমাদের চ্যাপ্টার ওয়াইজ যখন থাকবে আরও ব্রডলি ডিসকাস করা হবে। তো এটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পোর্শন রিলেটিং টু স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা হচ্ছে 17টা পয়েন্টস এখানে ডিসকাস করলাম। আর এরপরে এখানে যে কোন কান্ট্রি থেকে কোন কনস্টিটিউশনটা বড় করা হয়েছে, যেমন জার্মানি থেকে কী নেওয়া হয়েছে বা ফ্রেঞ্চ থেকে কী নেওয়া হয়েছে, সেটা একটা ভিডিওতে আসবে। একটা পার্টের মধ্যে আমরা শিডিউল নিয়ে আসবো, আর একটা পার্টের মধ্যে বিভিন্ন রকমের পার্টগুলোকে নিয়ে আসা হবে। আর্টিকেলগুলো পরে আসবে, কারণ আর্টিকেল অনেকগুলো আছে, সেটাকে ট্রিক্স দিয়ে মনে রাখার চেষ্টা করব। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।